WBSSC ক্লার্ক এবং গ্রুপ ডি 25, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত গ্রুপ সি বা ক্লার্ক পরীক্ষা এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্টভাবে আমরা যে প্র্যাকটিস সেট শুরু করেছি তার আজকে প্র্যাকটিস সেট 5, অর্থাৎ এর আগে আমরা আরও 4টি প্র্যাকটিস সেট আলোচনা করেছি এবং সেগুলো আমাদের WBSSC ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি 2025 যে প্লেলিস্ট সেখানে আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। কারণ স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স জিকে সিএ এই জায়গাটা থেকে যে প্রশ্নগুলো আসবে সেই টপিক থেকেই কিন্তু আমরা প্রশ্নগুলো এনেছি এবং আমরা প্রতিটা প্রশ্নের যে অপশন রয়েছে সেই অপশনগুলোর গুরুত্ব কী, সেখান থেকে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আসবে টোটাল ডিটেলসে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষায় খুবই কাজে লাগবে। প্রথম প্রশ্নটা আমরা দেখছি, ভারত মাতা ছবিটি কে আঁকেন? অর্থাৎ এই ধরনের পেন্টিং এবং পেন্টার্স এই জায়গাটা ইম্পর্টেন্ট জিকে রেসপেক্টে তোমরা প্রত্যেককে পড়বে। ভারতীয় যারা চিত্রশিল্পী ছিল এবং বিদেশে যারা চিত্রশিল্পী ছিলেন, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ভারতীয় হিসাবে অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায় এরাও খুব ইম্পর্টেন্ট। তাহলে ভারত মাতা ছবিটি কে আঁকেন? অপশন এ অজিত সিং, অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি নন্দলাল বসু, অ্যান্ড ডি যামিনী রায়। মনে রাখতে হবে ভারত মাতা বলে একটা পত্রিকা এবং একটি সোসাইটিও ছিল এবং এটাও খুব ইম্পর্টেন্ট। সেই যে পত্রিকা এবং সোসাইটি যেটা বললাম ভারত মাতা নামে, সেটা নিয়ে এসেছিলেন বা সেটার সঙ্গে যুক্ত ছিলেন অজিত সিং। যদি ভারত মাতা পত্রিকা বা ম্যাগাজিনের কথা বলে এবং একই রকমভাবে ভারত মাতা সোসাইটির কথা বলে, তখন কিন্তু উত্তরটা হয়ে যাবে অজিত সিং। আর ভারত মাতা ছবিটা আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তোমরা প্রত্যেককেই জানো বঙ্গভঙ্গের সময় 1906 সালে সেই বিখ্যাত ছবি ভারত মাতা, সেটা অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নন্দলাল বসুর অনেকগুলো ছবি আঁকেন বিভিন্ন ইম্পর্টেন্ট, তাদের মধ্যে যেটা পরীক্ষার সময় প্রশ্ন আসে অনেক সময়, বিশেষত টেট রিলেটেড পরীক্ষায়, স্কুল রিলেটেড, সেটা হচ্ছে সহজপাঠ যে বইটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই বইটির যে ছবিগুলো আছে সেই সহজপাঠ বইয়ের ছবিগুলো কিন্তু এঁকেছিলেন নন্দলাল বসু। 2 নম্বর প্রশ্নটা আমরা দেখব ফেস্টিভ্যাল রিলেটেড একটা প্রশ্ন। এই ধরনের ফেস্টিভ্যালগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। ফেস্টিভ্যাল, ডান্স, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এই জায়গা। সেকেন্ড কোশ্চেন, হর্নবিল উৎসব কোন রাজ্যে, অর্থাৎ কোন রাজ্যে পালিত হয়? প্রত্যেককে মুখস্থ করবে এগুলো এবং যারা পারছো তারা অবশ্যই কমেন্টে জানাবে। অপশন এ নাগাল্যান্ড, বি আসাম, সি হিমাচল প্রদেশ, অ্যান্ড ডি কেরালা। আমরা যদি ইম্পর্টেন্টভাবে দেখি যে আসামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল হচ্ছে বিহু, খুবই ইম্পর্টেন্ট, এবং বিহুর বিভিন্ন ভাগ আছে, আমি বলেছিলাম বিহু। আর কেরালার ক্ষেত্রে তো ক্লাসিক্যাল ডান্স রয়েছে আমরা জানি, সেটা হচ্ছে কেরালার হচ্ছে কথাকলি এবং মোহিনীনাট্যম। কথাকলি এবং মোহিনীনাট্যম এটা হচ্ছে কেরালার ডান্স। আর কেরালার ফেস্টিভ্যালের ক্ষেত্রে হচ্ছে ওনাম। এই ওনামের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে সেনেক বোট রেস। এখান থেকেও প্রশ্ন আসে যে সেনেক বোট রেস কোথায় বিখ্যাত? সেনেক বোট রেস হচ্ছে কেরালা, আর ওনাম কেরালা। কথাকলি এবং মোহিনীনাট্যম যে ডান্সটা রয়েছে সেটা হচ্ছে কেরালা। আরেকটা ডান্স আছে ভারতনাট্যম, সেটা হচ্ছে তামিলনাড়ু। যাই হোক, তাহলে আজকের প্রশ্নের উত্তর হবে হর্নবিল উৎসব নাগাল্যান্ড। এই ডান্স এবং ফেস্টিভ্যালগুলো অবশ্যই মুখস্থ করবে। 3 নম্বর প্রশ্ন আমরা দেখব একটা সোসাইটি রিলেটেড। আত্মীয় সভা প্রতিষ্ঠা কে করেন? অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর, বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি কেশবচন্দ্র সেন, অ্যান্ড ডি রাজা রামমোহন রায়। আত্মীয় সভা খুব ইম্পর্টেন্ট এই কারণেই, আত্মীয় সভার সঙ্গে রিলেটেড একটা প্রশ্ন আসে তত্ত্ববোধিনী সভা। দুটো অনেকে গুলিয়ে ফেলো, সেই জন্য আমি বললাম এই তত্ত্ববোধিনী সভা এইটার যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা। আর একই রকমভাবে আত্মীয় সভা তৈরি করেছিলেন রাজা রামমোহন রায়। অপশন ডি। পরবর্তী ক্ষেত্রে এই আত্মীয় সভাটাকেই অনেকে মনে করেন বা অনেকে বলেন এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। 1928 বা 1929, অনেকে 28 বা 29 বলে, বা 28-29 এই সময়ে ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ তৈরি হয়, যেটা রাজা রামমোহন রায় করেছিলেন। এবং সেই ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভাতে যোগ দেবেন পরবর্তী ক্ষেত্রে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন। অর্থাৎ আজকের উত্তর হচ্ছে অপশন ডি রাজা রামমোহন রায়। এই ফ্যাক্টগুলো প্রত্যেককে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। 4 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কোথায় রাজধানী স্থানান্তরণ করেন? অর্থাৎ তিনি রাজ্যের একটা নির্দিষ্ট সময়ে গিয়ে
রাজধানী হঠাৎ করে এক জায়গায় নিয়ে চলে গিয়েছিলেন, সেটা কোথায়? অপশন এ দেবগিরি, বি রত্নগিরি, সি দিল্লি, অ্যান্ড ডি আগ্রা। আজকে একটা হোমওয়ার্ক থাকলো 4 নম্বর প্রশ্নের রেসপেক্টে, সেটা আমি বলছি না ফ্যাক্টটা। হোমওয়ার্কটা হলো 1 নম্বর হোমওয়ার্ক, এই যে মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করছেন যেখানে, সেই জায়গাকার সেই সময় রাজা বা সম্রাট কে ছিলেন, সেই ডাইনাস্টির রাজা কে ছিলেন? এই উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে তিনি যেখানে স্থানান্তর করেছিলেন সেটা হচ্ছে দেবগিরি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এখানকার রাজা কে ছিলেন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। 5 নম্বর প্রশ্ন, স্লোগান রিলেটেড, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? অপশন এ সুভাষচন্দ্র বসু, বি ভগৎ সিং, সি মহাত্মা গান্ধী, অ্যান্ড ডি মোহাম্মদ আলী। খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য এই নামগুলো, প্রত্যেকে দেখবে, প্রত্যেকের কর্মপদ্ধতি, প্রত্যেকের বিভিন্ন বই মুখস্থ করবে। আমরা যদি মহাত্মা গান্ধীর ক্ষেত্রে আমরা দেখি, ইম্পর্টেন্ট তিনি একটা বলেছিলেন ডু অর ডাই। তিনি এটা বলেছিলেন কবে না, ভারত ছাড়ো আন্দোলন 1942-এ, যেটা 8ই আগস্ট, সেটা। এই ভারত ছাড়ো আন্দোলনকে কিন্তু লিডারলেস মুভমেন্টও বলা হয়। অর্থাৎ এই সময় কিন্তু প্রত্যেক যারা লিডার ছিল কংগ্রেসের, সবাইকে ব্রিটিশরা গ্রেপ্তার করেছিল, সেই জন্য লিডারলেস মুভমেন্টও বলা হয় ভারত ছাড়ো আন্দোলনকে। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা দিয়েছিলেন অপশন বি ভগৎ সিং, অর্থাৎ বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, বাল গঙ্গাধর তিলক কবে মারা যান? ইম্পর্টেন্ট 3 জন ছিলেন আমরা জানি, বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্র, বিপিনচন্দ্র পাল যিনি ছিলেন বাংলার, এবং অবশ্যই লালা লাজপত রায় পাঞ্জাবের। এই 3 জনের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি বাল গঙ্গাধর তিলক কবে মারা যান দেখি, অপশন এ 1920, বি 1927, সি 1932, অ্যান্ড ডি 1935। এই 3 জনের ক্ষেত্রে 2 জনের ক্ষেত্রে মনে রাখা খুব সহজ। বাল গঙ্গাধর তিলকজি মারা যাচ্ছেন যখন অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে 1920 সালে, আমরা জানি অসহযোগ এবং খিলাফত আন্দোলন। সেই সময় কিন্তু অসহযোগ আন্দোলন শুরু হওয়ার আগেই মারা যাচ্ছেন বাল গঙ্গাধর তিলক। তাহলে আমরা ডেট দেখে বুঝতেই পারছি অপশন এ ইজ দ্য রাইট আনসার। আর লালা লাজপত রায় তিনি মারা যাচ্ছেন, সাইমন কমিশন এসেছিল, তার যে বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, সেই সময় পুলিশ যিনি ছিলেন সান্ডার্স, পি সান্ডার্স, সেই পি সান্ডার্সের লাঠির আঘাতে মারা গিয়েছিলেন, সেটা হচ্ছে 1927 সালে। সাইমন কমিশন মারা যান 1928 সালে। আর বিপিনচন্দ্র পাল পরবর্তী ক্ষেত্রে 1932 সালে মারা যান। এই 3 জনাকার কিছু নামটা একই সাথে আমরা পড়ি সবসময়, ডেটটা বলে রাখলাম, প্রত্যেকে দেখে রাখবে। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়? অপশন এ রুদ্রসাগর, বি ডিগবয়, সি নাহার কাটিয়া, অ্যান্ড ডি সুরমা ভ্যালি। তাহলে ভারতে প্রথমে খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? অপশন বি ডিগবয়। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের নিম্নতম স্তর কোনটি? আমরা বলেছিলাম যে মণ্ডলগুলো রয়েছে, অর্থাৎ সেটা হতে পারে বায়োস্ফিয়ার, সেটা হতে পারে লিথোস্ফিয়ার, এই সমস্ত স্ফিয়ারগুলো ভালো করে পড়তে হবে। তাহলে আমরা যদি বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে আমরা যদি ভালো করে দেখি, এই স্তরগুলো মুখস্থ করতে হবে, কোন স্তরের কী অ্যাক্টিভিটি এগুলো দেখবে, এবং দুটো স্তরের মধ্যবর্তী যে পয়েন্টগুলো স্ট্রোপোপোজ, স্ট্রাটোপোজ, এগুলো কোনগুলো সেগুলো দেখবে। তাহলে প্রথম স্তরটা বলছি ট্রপোস্ফিয়ার, বি স্ট্রাটোস্ফিয়ার, সি থার্মোস্ফিয়ার, অ্যান্ড ডি মেসোস্ফিয়ার। আমরা বুঝতেই পারছি একদম নিম্নতম স্তর বলেছে, অর্থাৎ প্রথম স্তরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। এই স্তরগুলো প্রত্যেককে দেখবে, এবং পৃথিবীর যে ভাগটা রয়েছে একদম ম্যান্টেল, কোর এবং ক্রাস্ট, এই 3টে ভাগ, কোথায় কী ধরনের মেটালগুলো থাকছে, এখান থেকেও প্রশ্ন আসে, এটাও একটু দেখে নেবে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, সেটা যে একদম জিয়াং সায়েন্সের প্রশ্ন, অ্যাব্রিভিয়েশন রিলেটেড। এলসিডির পুরো নাম কি? অপশন এ লাইট সার্কিট ডিসপ্লে, অপশন বি লো সার্কিট ডিসপ্লে, অপশন সি লো কারেন্ট ডিসপ্লে, অ্যান্ড ডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এগুলো একদম মুখস্থ করার ব্যাপার, অ্যাব্রিভিয়েশনগুলো অবশ্যই মুখস্থ করবে। তাহলে এলসিডির পুরো নাম হলো অপশন ডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এরপর আমরা আরেকটা জেনারেল সায়েন্সের প্রশ্ন দেখব, 11 নম্বর প্রশ্ন, বাড়িতে বৈদ্যুতিক তারের সংযোগগুলি হলো, অর্থাৎ বাড়িতে যে বৈদ্যুতিক ওয়্যারটা থাকে, ইলেকট্রিক ওয়্যার, সেটা কিভাবে করা হয়? অপশন এ শ্রেণী সমবায়, অপশন বি সমান্তরাল সমবায়, সি যে কোনো একটি, ডি কোনোটিই নয়। যারা সায়েন্স পড়নি বা সায়েন্সের স্টুডেন্ট নয় বা সায়েন্সটা বুঝতে অসুবিধা, তাদের ক্ষেত্রে আমি একটা ট্রিক্স বলি, বিশেষত বৈদ্যুতিক তারের যে সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আসে,
সেটা রোদ হতে পারে, সেটা হিট সংক্রান্ত হতে পারে, কীরকম তাপ উৎপন্ন হবে। সেক্ষেত্রে আমি বলি যে এটাকে বৈদ্যুতিক তারটাকে ভাববে জলের পাইপের সঙ্গে তুলনা করে নেবে। অবশ্যই এটা যারা সায়েন্স বুঝছো তাদের জন্য, যারা সায়েন্স পড়েছো বা দীর্ঘদিন ধরে পরবর্তী ক্ষেত্রে এই যে সায়েন্স পড়েছো তারা তো জানো রোধের ব্যাপার আছে, তুল্যাঙ্ক রোধ বা অন্য কিছু। এই তুল্যাঙ্ক রোধ থেকে আমরা বুঝতে পেরে যাব। কিন্তু যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি বলি ইলেকট্রিক ওয়্যার সংক্রান্ত কোনো প্রশ্ন এলে তোমরা ভাববে এটা জলের পাইপ, তারই তোমরা উত্তরটা করতে পারবে। পরবর্তী সেটা আমরা আরও প্রশ্ন রেখেছি এই রিলেটেড, তোমরা সেটগুলো দেখলেই বুঝতে পারবে। তাহলে আজকে যদি তোমাদের বলেছে কোন সমবায়ের মাধ্যমে ইলেকট্রিক ওয়্যার করা হয় হাউসের ক্ষেত্রে, সেটা আমরা দেখব। তাহলে আমি বলেছিলাম জলের ট্যাঙ্ক, যদি আমরা একটা ভাবি এটা একটা জলের ট্যাঙ্ক, তাহলে এই যে ট্যাঙ্কে জল আছে এবং এখানে ধরা যাক অনেকগুলো রুম আছে। এই যে রুমগুলোতে আমরা যদি এইখান থেকে একটা পাইপ নিয়ে যাই এবং সেটাকে এখান দিই এবং এইখানে প্রতিটা জায়গায় ধরে নিচ্ছে একটা ট্যাপ লাগানো আছে, তাহলে আমরা বুঝতে পারছি এই একটা পাইপ দিয়ে জল যাচ্ছে এবং প্রতিটা ঘরেই সেই ট্যাপটা ইউজ হচ্ছে। তাহলে শেষে যে ঘরটি থাকবে সেই ঘরে কিন্তু জল কম পাবে। এটাকে হচ্ছে শ্রেণী, মানে পরপর আছে। সমান্তরাল ব্যাপারটা কি, এই একই প্রসেস হবে, কিন্তু বিষয়টা যদি আমরা অন্যভাবে ভাবি, প্রতিটার ক্ষেত্রে এই ঘরের জন্য একটা আলাদা পাইপ নিয়ে যাওয়া হলো, পরের ক্ষেত্রে আর একটা পাইপ নিয়ে যাওয়া হলো, এইখান থেকে তৃতীয় ঘরে পাইপ নেওয়া হলো, চতুর্থ ঘরে আর একটা পাইপ নিয়ে যাওয়া হলো। এটা হচ্ছে সমান্তরাল, অর্থাৎ প্রতিটা ঘরের জন্য আলাদা আলাদা। এটা হচ্ছে সমান্তরাল। তাহলে ইলেকট্রিকের ক্ষেত্রেও যা, পাইপে জলের পাইপের ক্ষেত্রেও তাই। আমি সেই জন্য বললাম যারা সায়েন্সটা বুঝতে পারছো না তারা ইলেকট্রিক তার সংক্রান্ত কোনো প্রশ্ন এলে, ওয়্যার সংক্রান্ত প্রশ্ন হলে সেটাকে এই জলের পাইপের মতো করে ভাববে, তাদেরকে উত্তরটা পেয়ে যাবে। তাহলে আমরা বুঝতেই পারছি তাহলে প্রতি ক্ষেত্রে সমান জল যাচ্ছে কোনখানটা, যখন সমান্তরাল সমবায় করছে। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। তবে অন্যান্য পরীক্ষায় ক্লার্কশিপ বাদ দিয়ে অন্যান্য পরীক্ষায় কিন্তু যেটা একটু প্রশ্ন ট্রিকি হবে, সেখানে কিন্তু তুল্যাঙ্ক রোধ কত হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সেরকম দেয়। আশা করা যায় ক্লার্কশিপ পরীক্ষায় যে গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তুল্যাঙ্ক রোধ হয়তো দেবে না। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, এবং ইভিএসের একদম ডিরেক্ট ইভিএস বিভিন্ন যে প্রোটোকল সেখান থেকে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, কার্বন ট্রেডিং ধারণা কার সাথে যুক্ত, অর্থাৎ কোন প্রোটোকলের সঙ্গে যুক্ত? অপশন এ কিয়োটো প্রোটোকল, বি মন্ট্রিল প্রোটোকল, সি জেনেভা সম্মেলন, অ্যান্ড ডি রামসার সম্মেলন। প্রত্যেকটি নামই ইম্পর্টেন্ট, প্রত্যেকটি সম্মেলনে ইম্পর্টেন্ট, প্রতিটি সম্মেলনে বুঝিয়ে দেবো, প্রত্যেককে মনোযোগী শোনো। এইগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে মুখস্থ করবে, কারণ সাধারণত কোনো একটা নির্দিষ্ট বইয়ে এই ধরনের তথ্য পাবে না। তাহলে আমরা যদি প্রথমেই রামসার সম্মেলনটা দেখি, এটা খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় প্রশ্ন আসে। 1971 সালে ইরানের রামসার শহরে একটা সম্মেলন হয়, মূলত কী রিলেটেড না ওয়েটল্যান্ড কনজারভেশন, জলাভূমি সংরক্ষণ করতে হবে সেই জন্য। এবং সেই জন্য জলাভূমি সংরক্ষণ করতে গেলে এই জলাভূমিকে নাম দেওয়া হলো রামসার। যেমন পশ্চিমবঙ্গে আমরা জানি যে রামসার সাইট পশ্চিমবঙ্গের রেসপেক্টে দুটো আছে, একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডটা 2002 সালে হয়েছিল এবং সুন্দরবনটা পরবর্তী ক্ষেত্রে রিসেন্টলি 19 সালে হয়েছে। আজকের সেটের দ্বিতীয় হোমওয়ার্ক থাকলো এই ওয়েটল্যান্ড রিলেটেড, সেটা যে হোমওয়ার্ক 2। এই যে ওয়েটল্যান্ডের কথাটা বললাম, যেদিন এই সম্মেলনটা হয়েছিল 1971 সালে যে ডেটে, সেই দিনটিকে জলাভূমি দিবস বা বিশ্ব জলাভূমি দিবস বলা হয়, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। সেটা কত তারিখ ছিল বা কোন মাসের কত তারিখ? তোমরা যখন ডে এবং ডেট এগুলো মুখস্থ করবে, শুধুমাত্র মুখস্থ না করে ওই ডেটা কেন এলো ওই দিন সেটা মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আর একরকমভাবে ডে আর ডেট মুখস্থ করা যায়, আমি পূর্বে বলেছিলাম যে একই ডেট আছে বিভিন্ন মাসে, সেগুলোকে মনে রাখবে। যেমন 26শে জানুয়ারি আমরা জানি যে প্রজাতন্ত্র রিপাবলিক ডে, 26শে জুলাই কার্গিল বিজয় দিবস, 26শে নভেম্বর আমরা জানি যে কনস্টিটিউশন ডে। এইভাবে যদি প্রতিটা 26 মনে রাখি তাহলে কিন্তু মনে থাকবে। আবার 5th জুন বিশ্ব পরিবেশ দিবস, 5th সেপ্টেম্বর টিচার্স ডে, আবার 5th অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে। এভাবে যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু সুবিধা। আমি প্রতিটি ক্ষেত্রে ট্রিক্স বলে দিচ্ছি, তোমরা যে যেরকমভাবে পারে মনে রাখবে। এরপর যে দুটো থেকে বিশেষ প্রশ্ন আসে যে কিয়োটো এবং মন্ট্রিল। এই মন্ট্রিল প্রোটোকল এটা হয়েছিল কানাডাতে, কানাডার মন্ট্রিল শহরে হয়েছিল, এবং কিয়োটো যেটা হয়েছিল সেটা জাপানের কিয়োটো শহরে। এই মন্ট্রিল প্রোটোকলটা মূলত ছিল ওজোন স্তর যে ধ্বংস হচ্ছে তাকে রক্ষা করার জন্য। কিয়োটো প্রোটোকলটা হয়েছিল এই যে গ্রিন হাউস গ্যাস রয়েছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এই সমস্ত গ্যাসের নির্গমন হ্রাস করা, এবং সেই জন্য নতুন সিস্টেম আনা হয়েছিল কার্বন ট্রেডিং সিস্টেম।
তাই আমরা বুঝতেই পারছি কিয়োটো প্রোটোকল হচ্ছে কার্বন ট্রেডিং। আর একটা ট্রিক্স এখান থেকে তোমরা মনে রাখতে পারবে, সেটা হচ্ছে কিয়োটো থেকে এই যে কিয়োটোর ক এবং কার্বনের ক, অর্থাৎ কিয়োটো প্রোটোকল বললেই ভাববে কার্বন ট্রেডিং বা গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানো। আর মন্ট্রিলের ও থেকে যে মন্ট্রিল MON, এই মন্ট্রিলের ও থেকে মনে রাখবে ওজোন, অর্থাৎ ওজোন স্তর কীভাবে রক্ষা করা যায় সেই জন্য। তাহলে আমরা বুঝতেই পারছি যেহেতু কার্বন ট্রেডিং, অপশন এ ইজ দ্য রাইট আনসার, কিয়োটো প্রোটোকল। নেক্সট ইম্পর্টেন্ট 13 নম্বর প্রশ্ন, পলিটির প্রশ্ন। পলিটিটার ঠিক যে জায়গাগুলো পড়তে হবে, পলিটি পুরো পড়তে হবে না, সেই ধরনের প্রশ্নই আমরা আনছি, এই জায়গাগুলোই বারবার দেখবে। নিম্নলিখিত কোন অধিকারটিকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? অর্থাৎ আগে মৌলিক অধিকার ছিল 7টি, বর্তমানে এখন আছে আমরা জানি 6টি। তাহলে কোনটিকে বাদ দেওয়া হলো? অপশন এ বাক স্বাধীনতার অধিকার, অপশন বি ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশন সি সম্পত্তির অধিকার, অ্যান্ড ডি সাম্যের অধিকার। মনে রাখতে হবে এইখানে যে অধিকারগুলো আছে, আমরা যদি মৌলিক অধিকারগুলো মুখস্থ না করি তাহলে উত্তরটা করতে পারবো না। আমরা যদি দেখি বাক স্বাধীনতা, অর্থাৎ কেউ কিছু বলছে সেটা তার স্বাধীনতা যে বলার, কিন্তু অবশ্যই সেই কথাটা যেন অন্য কারোর মানহানি বা সম্মানহানি না হয় সেটা বলতে হবে। যাই হোক, সেক্ষেত্রে বাক স্বাধীনতা অধিকারটা আমরা জানি 19 নম্বর ধারায় আছে, 19-এর যে ক্লজ এ রয়েছে বা ক রয়েছে সেখানে। কারণ 19 নম্বর ধারায় অনেকগুলো স্বাধীনতার অধিকার আছে, বাক স্বাধীনতার অধিকার, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর অধিকার, সভা সমিতি করার অধিকার, সব কিছুই রয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকারটা রয়েছে মূলত 25 থেকে 28 নম্বর ধারায়। আর সাম্যের অধিকার যেটা, অ্যাকচুয়ালি সাম্যের অধিকারটাও আছে 14 থেকে 18 নম্বর ধারা, এখানে সাম্যের অধিকার লেখা আছে। তাহলে আমরা বুঝতে পারি সম্পত্তির অধিকারে কিন্তু 19 নম্বর ধারার লেখা ছিল, কিন্তু বর্তমানে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন আসে কবে বাদ দিয়ে দেওয়া হলো, এটা মনে রাখবে। সম্পত্তির অধিকারটা আমরা দেখেছিলাম দুটো ইম্পর্টেন্ট সংবিধান সংশোধন হয়, একটা হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধন, এটা মনে রাখবে। আর একটা হচ্ছে 1978 সালে 44তম সংবিধান সংশোধন, দুটোই খুব ইম্পর্টেন্ট। এই 1978 সালে 44তম সংবিধান সংশোধন অনুসারে সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়ে গেছে, এবং বর্তমানে এটা হয়ে গেছে লিগাল রাইট, আইনগত অধিকার। এবং যেটাও সংবিধানে উল্লেখ করা আছে 300A আর্টিকেলে, অর্থাৎ 300 যে এ আছে ক্লজ, সেখানে উল্লেখ করা আছে। এটাও প্রশ্ন আছে বর্তমানে কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে। নেক্সট আমরা দেখব পরবর্তী 14 নম্বর প্রশ্নটি, ইতিহাস রিলেটেড প্রশ্ন। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটি কী নামে ইংরাজিতে অনুবাদ করেন? অপশন এ দ্য ইন্ডিগো রেভলিউশন, অপশন বি দ্য ইন্ডিগো কালচার, অপশন সি দ্য ইন্ডিগো মিরর, অ্যান্ড ডি ইন্ডিগো প্রজেক্ট রেভলিউশন। নীলদর্পণ নাটক নিয়ে যে বিষয়টা মনে রাখতে হবে, এটা মূলত একটা দর্পণ রিলেটেড সাহিত্য সৃষ্টি, অর্থাৎ আমরা দেখব চা কর দর্পণ, নীলকর দর্পণ, সেই অনুযায়ী একটা দর্পণ সাহিত্য। এটা লিখেছিলেন অ্যাকচুয়ালি দীনবন্ধু মিত্র, এবং পরবর্তী ক্ষেত্রে এটা ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। যদি তখন জনসমক্ষে আসে তখন প্রচার করা হয়, এটা লিখেছিলেন লং সাহেব, জেমস লং সাহেব, এবং পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে কোর্ট হয়, কেস হয়, এবং তার শাস্তি হয়, এবং শাস্তি তৎকালীন সময় জমিদার মিটিয়ে দেন সেই পয়সাটা। কিন্তু আরেকটা ফ্যাক্ট বা সমালোচকরা মনে করে, এই নিয়ে তথ্য প্রচারিত আছে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন প্রখ্যাত ঔপন্যাসিক। তবুও এই বইটি তিনি যখন অনুবাদ করছেন ইংরাজিতে, সেক্ষেত্রে বেশ কিছু ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে মনে হয়েছে সেই ওয়ার্ডগুলোকে ডাইরেক্ট ট্রান্সলেশন করা হয়েছে, ভাবানুবাদ করা হয়নি, অর্থাৎ সেই ভাবটা বুঝে লেখা হয়নি। এরকম কিছু শব্দ পাওয়া যায়, যেমন একটা শব্দ সেই বইয়ে ছিল বড় বউ, অর্থাৎ বাড়ির বড় বউ যিনি বড় তিনি, সেক্ষেত্রে সেটাকে ওয়ার্ডটাকে ট্রান্সলেট করা হয় যেভাবে বিগ ওয়াইফ, অর্থাৎ ভাবানুবাদ করা হয়নি। আবার ঠিক আমরা দেখেছিলাম যে নীলদর্পণ নাটকে যে নীল সাহেব ছিলেন, রোক সাহেব, বুট সাহেব, এনারা কিন্তু বিভিন্নভাবে অত্যাচার করতেন। সেই অত্যাচারের কাহিনী বর্ণনা করতে গিয়ে কোনো একটা জায়গায় লেখা ছিল যে মাটির মেঝেতে পড়ে গিয়েছিলেন, মানে যারা অত্যাচারিত হচ্ছেন, সেই মাটির মেঝেটাকে ইংরেজিতে ট্রান্সফার করা হয়েছিল যে ক্লে ফ্লোর। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ভাবানুবাদ নয়, ডাইরেক্ট ট্রান্সলেশন যেটা বলি সেটা। ফলে অনেকে মনে করেন যে মাইকেল মধুসূদন যেহেতু একজন প্রখ্যাত সাহিত্যিক এবং তিনি যথেষ্ট বাংলাটা ভালো বোঝেন এবং তিনি ইংলিশে যথেষ্ট পারদর্শী ছিলেন, তাহলে এই ধরনের ট্রান্সলেশন তিনি হয়তো করেননি। এই বইটা অ্যাকচুয়ালি বাংলা না জানা কেউ, অর্থাৎ যিনি বাংলা বোঝেন না, এই শব্দগুলোর মানে বোঝেন, তিনি ট্রান্সলেশন করেছেন এই ওয়ার্ডগুলো দেখে। যাই হোক, এই নিয়ে তার বিতর্ক মতবাদও আছে। ফলে আজকের যে প্রশ্ন, যে নীলদর্পণ নাটকের যে ইংরাজি অনুবাদ তার নাম কী ছিল? রাইট আনসার অপশন সি, দ্য ইন্ডিগো মিরর। লাস্ট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। প্রশ্নটা শুরু করার আগে বা আলোচনা করার আগে অবশ্যই রিকোয়েস্ট করে রাখবো, তোমরা যারা এই
পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করো পরবর্তী আপডেটের জন্য। আমরা যদি দেখি প্রশ্ন হচ্ছে কে খালসা তৈরি করে। আমি বলেছিলাম শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এই তিনটে জায়গা থেকে বহু প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, এইগুলো কিন্তু দেখবে। অপশন এ গুরু নানক, বি গুরু অঙ্গদ, সি গুরু গোবিন্দ সিং অ্যান্ড দি তেগ বাহাদুর। আমরা যদি দেখি যে এই যে যাদের নাম লেখা আছে, যে দশম শিখ গুরু যারা ছিলেন তাদের মধ্যে প্রথম ছিলেন আমরা জানি গুরু নানক, যার জন্ম হয়েছিল নানকানা শহরে, যেটা বর্তমানে পাকিস্তানে আছে। ইনি হচ্ছেন ফার্স্ট এবং তিনি শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন। অঙ্গদ হচ্ছে সেকেন্ড, গুরু অঙ্গদ, এবং তেগ বাহাদুর হচ্ছে নাইন্থ, এবং গুরু গোবিন্দ সিং হচ্ছে দশম, একদম শেষ। এবং গুরু গোবিন্দ সিংই খালসা তৈরি করেছিলেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। যাই হোক, আমরা আরও 15টি প্রশ্ন আলোচনা করলাম। তোমরা যারা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।